দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। 50টির মধ্যে 10টি পিয়ারের পাইলিং শেষ। ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে। সরবরাহ বাড়ায় দেশে কমতে শুরু করেছে ভোগ্য পণ্যের দাম। সয়াবিন তেল লিটারে 2 টাকা আর চিনি কেজিতে কমেছে 5 টাকা। বেড়েছে ডালের দর। কম আমদানির অজুহাতে হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় পাথরের দাম। ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা। সংস্কারের কয়েক মাস না যেতেই মুন্সিগঞ্জের শহর রক্ষা বাঁধে ফাটল। বসানো হয়েছে বালু তোলা ড্রেজারের পাইপ। সিডর আঘাতের 14 বছরেও মেরামত হয়নি বিধ্বস্ত বাঁধ। এবং শীতের শুরুতেই ঠাকুরগাঁওয়ে খেজুর রস থেকে তৈরি হচ্ছে গুড়। স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। যমুনা নদীর উপর দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে হচ্ছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুর কাজ। 50টির মধ্যে 10টি পিয়ারের পাইলিংয়ের কাজ শেষ। সেতুটি বাস্তবায়ন হলে ঘন্টা 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে বলে জানান প্রকল্প পরিচালক। আর রেলমন্ত্রীর আশা নির্দিষ্ট সময়েই শেষ হবে নির্মাণ কাজ। অমৃত সেনের ক্যামেরায় রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে পারাপার হয়। সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। আর এই সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর ওপর আলাদা একটি রেল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নদীর দুপ্রান্তে দুটি ভাগে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে চলছে সেতুর নির্মাণ কাজ। বড় বড় ক্রেনের সাহায্যে সেতুর প্রথম পর্যায়ের পাইলিংয়ের কাজ চলছে এখন। 4.8 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি নির্মিত হবে মোট 50টি পিলারের ওপর। ইতোমধ্যে 10টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন এই সেতুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে। আমরা সিরাজগঞ্জের ব্যবসায়ীরা মনে করি যে অন্যান্য চট্টগ্রাম কিংবা চাল্লা বন্ধ যে সুবিধা নিতে পারছে, আমরা সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু যমুনা সেতুর কাছে রেল সেতুর মধ্যে দিয়ে আমরা ব্যবসায়ীরা একটা সুন্দরভাবে আমরা একটা সুবিধা নিতে পারবো। প্রকল্প পরিচালক জানালেন এখন পর্যন্ত রেল সেতুর কাজের অগ্রগতি 34%। এটি চালু হলে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। এই সেতুটা আসলে আমাদের টার্গেট 2024 সালের অগাস্ট মাসের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে এবং এটা দ্রুত গতিতে কাজটি এগিয়ে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন রেলমন্ত্রী। বর্তমানে যে অগ্রগতি, এটি আমাদের যে সময়, এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। প্রমত্তা যমুনার বুকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের কাজ, যেটি বাস্তবায়ন হলে দেশের রেল খাতে বৈপ্লবিক গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি শীত সামনে রেখে চাহিদা কমতে থাকায় দেশে ভোগ্য পণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। প্রতি লিটার ভোজ্য তেল 2 টাকা আর চিনি কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রণে আছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। তবে কিছুটা বেড়েছে সব ধরনের ডালের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত 1.5 বছরের বেশি সময় ধরে দেশে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা চলছে। এর মধ্যে মন প্রতি সব ধরনের তেলের দাম বেড়েছে 1.5 থেকে 2,000 টাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার উদ্যোগতি অব্যাহত থাকলেও শুধুমাত্র চাহিদা কমায় এ সপ্তাহে ভোজ্য তেলের দাম কমতে শুরু করেছে, তবে তা বাড়ার তুলনায় একেবারে নগণ্য। বর্তমানে ভোজ্য তেলের বাজার গত সপ্তাহের তুলনায় বিবেচনা করলে প্রতি কেজিতে 1 টাকা থেকে 1.5 টাকা প্রতি মনে কমে আসছে। চিনির বাজারে ভোজ্য তেলের মতোই অবস্থা। শীতকালে চিনি দিয়ে তৈরি জুস, আইসক্রিমের মতো খাদ্যের পরিমাণ কমে যায়। সে সাথে সরকার 10% হারে শুল্ক হার কমানোর ফলে কমেছে এক সপ্তাহে কেজি প্রতি চিনির দাম অন্তত 5 টাকা। উইন্টারে জুস খাই না, কোল্ড ড্রিঙ্কসটা কম ইউজ হয়, আইসক্রিম কম খাওয়া হয়, সেটার জন্য একটু চিনির চাহিদাটা ওই পরিমাণ আগের মতো সেরকম নেই। সরবরাহ বাড়ায় কেজিতে রসুন কমেছে 5 টাকা এবং আদা 10 টাকা। তবে ভারত থেকে আমদানি কম হয় কেজিতে 2 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। সরবরাহ একটু কম হচ্ছে, এটা আপনার ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে বেড়েছে সব ধরনের ডালের দাম। তেলেরটা আমরা প্রভাব পড়তেছে, এরপরে লেবার কস্ট, আবার কন্টেনার শর্ট, এই বন্দর বিভিন্ন রকমের কারণেই বেড়ে যাচ্ছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হয়। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বুকিং রেটও ব্যাপক প্রভাব রাখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কম আমদানির অজুহাতে হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় পাথরের দাম। প্রতি টন পাথরে 1.5 থেকে 200 টাকা বেড়েছে। এতে ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ ইমা। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে যে সরকারের বেশ উন্নয়নমূলক কাজ কিন্তু চলমান রয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল সহকারে বিভিন্ন ধরনের কিন্তু এখানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। বিগত সময়ে আমরা যে লকডাউনের কারণে কাজকাম স্থবির থাকলেও বর্তমানে সেটা পুরোদমে শুরু হয়েছে। আর এই কাজের কিন্তু অধিকাংশ পাথর আসে ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে, আর এই পাথরগুলো অধিকাংশ আমদানি করে থেকে হিলি স্থলবন্দর দিয়ে। তো আমরা সম্প্রতি দেখেছি যে হিলি স্থলবন্দরে প্রতিদিন 300 ট্রাক পাথরের চাহিদা, সেখানে 200 ট্রাক দিয়েও কিন্তু তারা সে পাথরগুলি সরবরাহ করে ছিল, আমরা এমনটা দেখেছিলাম। তো গত 2 সপ্তাহ ধরে হঠাৎ করে পাথরের কিন্তু একটা আমদানি কমে গেছে। আর আমদানি কমার অজুহাতে কিন্তু এখানে একটা বেশ দামটা কিন্তু আপনার 1.5 থেকে 200 টাকা পার টনে বৃদ্ধি পেয়েছে। আর দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে আমদানিকররা যেটা বলছেন যে ভারতের ব্যবসায়ীরা যখন বাংলাদেশে পাথরের চাহিদা বাড়ে প্রতিবারের মতন কিন্তু এবারও তারা কিন্তু একটা দামটা বৃদ্ধি করেছে বিভিন্ন অজুহাতে। তো আমি এখন কথা বলবো এখানকার যে পাথর আমদানি বিশিষ্ট আমদানিকারক, আমি তার কাছে জানতে চাইবো যে পাথরের কেমন চাহিদা, আমদানি কেমন হচ্ছে। তো আমিনুল সাহেব, আপনি যদি আমাকে একটু বলতেন যে পাথরের আমদানি কেমন এবং কি অবস্থা, আপনি যদি বলতেন সার্বিকটা। জি, আমরা আমাদের হিলিপোর্টে প্রতিদিন 200 থেকে 250 গাড়ি চাহিদা। এখন বর্তমান করোনাকালীন বন্ধ থাকার পরে অনেক প্রকল্প, অনেক সাইট বন্ধ ছিল। এখন সেগুলো চালু হওয়ার পরে ইন্ডিয়াতে গাড়ির পরিমাণ খুব কম আসতেছে। যে জায়গা আগে আসতো 200 থেকে 250 গাড়ি, এখন দিনে 60 থেকে 70 গাড়ি। তাতে আমার চাহিদাটা ব্যাপকভাবে বেড়ে গেছে। তা বাড়ার কারণে ইন্ডিয়া সবাই মিলে যৌথভাবে ইন্ডিয়ার লোকেরা এই মালের দামটা 1.5 থেকে 200 টাকা বৃদ্ধি পাচ্ছে। এখন বৃদ্ধি পাওয়ার কারণে মালের পরিমাণও কম, টাকাও বৃদ্ধি। আমরা যে প্রকল্পগুলো হাতে নিছি এবং রাস্তাঘাটের কাজগুলো আমরা বিভিন্ন ঠিকাদারের কাছে মাল সাপ্লাই দিই, আমরা সঠিকভাবে সময় মতন মাল সাপ্লাই দিতে পারতেছি না। তো এতে আমার ভোগান্তি হচ্ছে। তো আমরা আশা করি এই সিন্ডিকেট উদ্ঘাটন করে আমাদের হেলিপোর্টে মানে আগের মতন আবার স্বাভাবিক অবস্থা আসলে আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা সফল করতে পারবো আর কি। এতে আমরা যারা আমদানিকারক আছি আমাদেরও হচ্ছে যে অনেক ইনভেস্ট আছে, অনেক জায়গায় আমরা হচ্ছে টাকা পয়সায় বিনিয়োগ করছি, সেগুলো মাল দেওয়ার না কারণে তারা আমাদের বিলগুলোও ছাড়তেছে না। যদি এটা সফল হয় বা সঠিকভাবে আসে তাহলে আমরা সঠিকভাবে আমরা এই ব্যবসাগুলো পরিচালনা করতে পারবো। তো আশা করি যে এই জিনিসটা যদি অচিরেই হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় তাহলে পাথরের দাম স্বাভাবিক হবে এবং হেলিপোর্টে আবার আগের মতো স্বাভাবিকভাবে পাথর আসবে। আচ্ছা আমিনুল, আপনি বলবেন যে এই সিন্ডিকেটটা কি এইবারই প্রথম না প্রতিবার তারা সিন্ডিকেট করে থাকে? দাম যখনই বাংলাদেশে পাথরের চাহিদা বাড়ে তখন ইন্ডিয়াওয়ালারা এই সিন্ডিকেটটা তৈরি করে প্রত্যেকটা অজুহাত দেখায়, অজুহাতে তারা পাথর বাংলাদেশে দেয় না এবং হচ্ছে দিনের পরে দিন প্রতিনিয়তই পাথরের দামটা বৃদ্ধি করে তারা। হ্যাঁ, ধন্যবাদ।
ইমা, আপনি শুনতে পাচ্ছিলেন যে পাথরের যখন চাহিদা বাড়ে ভারতের ব্যবসায়ীরা তখন কিন্তু পাথরের দামটা বৃদ্ধি করে থাকে এবং এখানে এবারও তার পাথরের দাম বৃদ্ধি করেছে। এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেমনটা বলেছেন এখানে তারা বিভিন্ন প্রকল্পের সাথে তারা মানে এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্টের মধ্যে তারা পাথর দিতে পারছে না, সেক্ষেত্রে তারা বিল তুলা নিয়ে তারা একটা সংখ্যার মধ্যে আছে। তো হিলি স্থলবন্দরের পাথারি আমদানি দাম নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইমা, হিলি স্থলবন্দর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সংস্কারের কয়েক মাস না যেতেই মুন্সিগঞ্জ শহর রক্ষা বাঁধে দেবে গেছে ব্লক, দেখা দিয়েছে ফাটল। অবৈধ বালু ব্যবসায়ীরা বাঁধ কেটে ড্রেজার পাইপ বসানোই কারণ, এমন অভিযোগ শহরবাসীর। এদিকে শুষ্ক মৌসুমেও এখনও সংস্কার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানান তারা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 90 লাখ টাকা ব্যয়ে 125 মিটার বাঁধ সংস্কারের কয়েক মাস যেতেই ব্লক দেবে লন্ডভন্ড অবস্থা। আর সংস্কারহীন বাঁধের চিত্র আরও নাজুক, দেখা দিয়েছে ফাটল। সেই বাঁধের উপরই চলছে অবৈধ বালুর ব্যবসা। বাঁধ কেটে বসানো হয়েছে ড্রেজারের পাইপ। বাঁধের তসরুপকারীরাও বহাল তবিয়তে। শুষ্ক মৌসুম চলমান থাকলেও সংস্কার শুরু তো দূরের কথা, প্রক্রিয়াই শুরু হয়নি, তাই ক্ষুব্ধ শহরবাসী। শহর রক্ষার জন্যই মূলত বাঁধ দেওয়া হয়, আর বাঁধের যদি এই অবস্থা হয় তাহলে শহরের কি অবস্থা হবে? শুষ্ক মৌসুম থাকতে যদি আমরা এটাকে মেরামত না করি তাহলে বর্ষা আসলে কিন্তু আমাদের শহরের খুব বেহাল অবস্থা হবে। রাস্তাটার বেহাল অবস্থা, বেরিবারটা বেহাল অবস্থা এবং সঠিক সময় কাজ করে না। মানে এমন বোর্ডে এটি ঠিক করতেছে না, এগুলি এই ভাঙ্গা যাইতেছে, এখন ডাইবা যাইতেছে গা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এবছর শহর রক্ষা বাঁধের সংস্কারে 20 লাখ টাকা বরাদ্দ হয়েছে, যা দিয়ে মাত্র 15-20 মিটার পুনর্নির্মাণ সম্ভব। বর্তমান অর্থ বছরে 20 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্দ দ্বারা বর্তমান শুষ্ক মৌসুমে গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে শহররক্ষা বাঁধের অন্যান্য অংশে মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। তবে এলজিডি বলছে বাঁধের মুক্তারপুর থেকে বিনোদপুর অংশ সংস্কার প্রক্রিয়াধীন। টেন্ডারটা অনুমোদন পর্যায়ে আছে, টেন্ডারটা অনুমোদন হয়ে আসলেই হেডকোয়ার্টারে আছে, সেখান থেকে আসলে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটা শুরু করতে পারবো। বাঁধ যথাযথ সংস্কার হলে রক্ষা ছাড়াও ধলেশ্বরী তীরের মুন্সিগঞ্জ শহরের নান্দনিকতা বাড়বে। 1300 মিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধের 1175 মিটারই সংস্কারহীন। এরকম বিধ্বস্ত অবস্থায় ঝুঁকির মধ্যে রয়েছে বাঁধটি। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যশোর সেনানিবাসে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। এতে দুদেশের সেনাবাহিনীর 20 জন করে সদস্য যোগ দিয়েছেন। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মধ্যে সেনাবাহিনীর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক বৃদ্ধি করার জন্য যশোর থেকে আজকে দু দেশের সেনাবাহিনীর 40 জন সদস্য নিয়ে সাইকেল র্যালি শুরু হয়েছে। এই র্যালিটি বাংলাদেশের 4টি জেলা ঘুরে ভারতে প্রবেশ করবে। ভিতরে রয়েছে ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা দর্শনা সীমান্ত দিয়ে 19 নভেম্বর এই সাইকেল র্যালিটি ভারতে প্রবেশ করবে। অলরেডি ইতিমধ্যে র্যালিটি শুরু হয়ে গেছে। যশোরের যে জিওসি উনি এই র্যালির উদ্বোধন করেছেন। গতকাল ভারতীয় 20 সদস্যের এই সাইকেল র্যালি করতে সেনা সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে এবং এটি চতুর্থবারের মতো এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং এবং বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর মাহমুদ। এই যে এই র্যালিটি শুধুমাত্র সাইকেলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই র্যালিতে যে 40 জন সদস্য অংশগ্রহণ করছেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট যে দর্শনীয় স্থান, সেই স্থানগুলো পরিদর্শন করবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে পরিদর্শনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবেন এবং স্থানীয়দের সাথেও কথা বলবেন। আপনাকে ইমা জানিয়ে রাখি, মূলত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কে
এই সম্পর্ককে আরও উন্নত করার জন্য 2016 সালে এই সাইকেলিং র্যালির সিদ্ধান্ত নেওয়া হয় এবং 2017 সাল থেকে মূলত এই র্যালিটি শুরু হয়। 2017 সালের মার্চের প্রথম সপ্তাহে হচ্ছে এই প্রথম র্যালিটি হয়। এরপরে গত কয়েক বছর ধরে এই র্যালিটি হচ্ছে এবং চতুর্থবারের মতো আজকের এই র্যালিটি আয়োজন করা হয়েছে এবং এই র্যালির শুরুতে কিন্তু এই যশোর সেনানিবাসের যে এই স্টেডিয়াম মাঠে দুই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়ের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখানে ভারতীয় কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে অংশ নিয়েছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজ এবং দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এখানে বাংলাদেশের যে সাংস্কৃতিক উপাদানগুলো যে কাঠামো সেগুলো তুলে ধরা হয় গানের মাধ্যমে এবং নৃত্যের মাধ্যমে এবং এই র্যালিটি 19 এখন শুরু হয়ে গেল এবং এই র্যালিটি দর্শনা যাবে 19 তারিখে। 19 তারিখের র্যালিটি সীমান্ত অতিক্রম করে ভারতের রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী হয়ে কলকাতায় যাবে এবং কলকাতায় যে এই র্যালিটির শেষ হবে। এখানে আমরা কথা বলেছি দুই দেশের সাইকেলিস্টদের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই সেনাবাহিনীর ভিতরে এই জাতীয় যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার জন্য এই জাতীয় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, সামরিক কার্যক্রম আছে। সাইকেলিং কার্যক্রমটা একেবারে নতুন একটি কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে তারা চিন্তা করছেন যে দুই দেশের যে সেনা সদস্য আছে সেনা সদস্যদের ভিতরে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং এই সম্পর্ক রাষ্ট্রীয় জীবনেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সেনা কর্মকর্তারা এবং তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এই সাইকেল র্যালি আগামীতেও অব্যাহত থাকবে এবং সেজন্য তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলাপচারিতা এবং প্রশিক্ষণ সহ আরও অন্যান্য সহযোগিতা যাতে বৃদ্ধি পায় সেই বিষয়টাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই র্যালিটি অলরেডি রওনা হয়ে গিয়েছে এবং এই র্যালিটি 4টা জেলায় কিন্তু 4 দিন আপনার রাত্রি যাপন করবে এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত স্থানগুলো, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেই সব দর্শনীয় স্থানগুলো, সেই জায়গায় যে স্মৃতিচিহ্নগুলো আছে সেগুলোও কিন্তু পরিদর্শন করবে এই সাইকেল র্যালির সদস্যরা। এই র্যালির যে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বাহিনীর কর্নেল মোহিত সিং, তিনি বলেছেন যে এই যে আয়োজন তাদেরকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কালচারাল বিনিময়টা হয়েছে সেটা তাদেরকে উচ্ছ্বসিত করেছে এবং তারা মনে করছেন যে বাংলাদেশের এই যে র্যালির সাথে সাথে যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো জানা, মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি কথা বলা এবং সেই 71-এর যে দিনগুলোকে পুনরায় তাদের সামনে উদ্ভাসিত হবে সেটি তারা জানতে পারবেন এবং এই জ্ঞানটা নিয়ে এই জ্ঞানটা তাদেরকে আরও উপকৃত করবে এবং দুই দেশের সেনাবাহিনীর ভিতরে সম্পর্ক বৃদ্ধি করবে বলে মনে করছেন মোহিত সিং। এই ছিল যশোর সেনানিবাস থেকে আমার কাছে সর্বশেষ। যশোর সেনানিবাস থেকে সাইকেল র্যালির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। হবিগঞ্জের হাটবাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ, দামও ক্রেতাদের নাগালে। তবে বাজারে সরু রাস্তা আর জায়গার অভাবে কেনাবেচার সমস্যার কথা জানান আড়তদাররা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জে সবজির সবচেয়ে বড় বাজার বসে কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে। এখান থেকে সবজি ক্রয় করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীরা। ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত তাজা সবজি নিয়ে আসেন এই বাজারে। নিরাপদ সবজি কিনতে সকাল থেকে খুচরা ক্রেতারাও আসেন এখানে। অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে সরবরাহ বেশি ও দাম কম। ভোর 5টা থেকে 9টা পর্যন্ত চলে বেচাকেনা। তবে স্থান সংকুলনের অভাবে কেনা বেচায় সমস্যা হয় বলে জানান আড়তদাররা। শীতের সিজনও মালের রেট কমছে, এখান থেকে আমরা মাল কিনে নিয়ে আমরা বাজারে অনেক জায়গায় বিক্রি করি, পাইকারি রেটে মাল পাই। আমরা খুচরা বাজারে কাঁচা মাল বিক্রি করি, তো এতদিন অনেক দাম ছিল, এখন বর্তমানে সস্তা হয়েছে। সিম বিক্রি হইতেছে তোমার
50 টাকা, টমেটো বিক্রি হইতেছে তোমার 70 টাকা, ক্ষীরা বিক্রি হইতেছে তোমার এখন 52 টাকা। এখন আস্তে আস্তে কমতে সবজি বাজার। বাজারের উন্নয়ন করা হলে আরও বেশি ক্রেতা বিক্রেতা আসবেন বলে মনে করেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তা। কৃষকরা উৎপাদিত পণ্য নিয়ে এখানে জায়গার অভাবে বিক্রি করতে সমস্যা হয়, তাই আমরা সরকারের কাছে আবেদন করব কৃষকের জন্য যাতে একটু জায়গা বাড়িয়ে দেওয়া যায়। চলতি মৌসুমে হবিগঞ্জের 16,000 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,68,000 মেট্রিক টন। সময় সংবাদ, হবিগঞ্জ। শীতের শুরুতেই ঠাকুরগাঁওয়ে খেজুর বাগান থেকে রস সংগ্রহ করে তৈরি হচ্ছে গুড়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কর্মসংস্থান হয়েছে অনেকের। জিয়াউর রহমান বকুলের তথ্য, সুমন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুয়াশা ঢাকা ভোর থেকে রস সংগ্রহে গাছিরা ছোটেন এসব খেজুর বাগানে। সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত ধরে জমা ফোঁটা ফোঁটা রস সংগ্রহ করেন তারা। এরপর হাঁড়িগুলো নিয়ে ছোটেন চুলার কাছে, ছাঁকনিতে ছেঁকে ঢালেন বড় বড় টিনের পাত্রে। এরপর কয়েক ঘন্টা জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন বোচাপুকুর গ্রামে শীত মৌসুমে সুগার মিলের খেজুর বাগান বাৎসরিক চুক্তিতে গুড় তৈরি শুরু করেন রাজশাহী জেলার গাছিরা। আর গুড় তৈরিতে এখন নিয়মিত কাজ করছেন 10 থেকে 15 জন শ্রমিক। জ্বালানি করার পর যে গুড়টা হয় সেটাই আমরা বাজারে যাতায়াত করি এবং এখান থেকে বিক্রি করি, এবং এই গুড়ের খুব চাহিদা। শীতের 4 মাস আমরা এই কর্মের উপর থাকি। আমরা এই কর্ম করে অনেকগুলি টাকা আয় করে তারপরে দেশে ফিরে যাব। প্রতিদিন 100 কেজির বেশি গুড় উৎপাদন করেন তারা। তবে শীত যত বাড়বে তত বেশি গুড় উৎপাদনের আশা গাছিদের। তাদের উৎপাদিত গুড় স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য জেলায়। যেহেতু একটা ঐতিহ্য আমাদের, তো এখানে এসে দেখতেছি যে এখানে গুড়ও বানাচ্ছে সেই রস দিয়ে। গুড়টা থেকে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে। কোনো ভেজাল নাই, নির্ভেজাল, খুব ভালো ঘ্রাণ গুড়ের। এই গুড় দিয়ে অনেক পিঠা পুলি বানায়। ঠাকুরগাঁও শহরেও বেশি, আমরা অনলাইনেও বেশি। গুড় নিয়ে যাই 180 টাকা কেজি, বাজারে বিক্রি করি 200 টাকা, 220 টাকা। 40,000 টাকায় 6 শতাধিক গাছ লিজ নিয়ে শীত মৌসুমের 4 মাস গুড় উৎপাদন করে বাড়তি 2 লাখ টাকা আয় করার আশা গাছিদের। সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে আয়োডিনযুক্ত লবণ আইন 2021 বিষয়ে অবহিতকরণ শীর্ষক জাতীয় কর্মশালা। সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান। এ বিষয়ে জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। শুভ। আমি রয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁও, যেখানে আয়োডিনযুক্ত লবণ আইন অবহিতকরণ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এখানে শিল্পমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী দুজনেই উপস্থিত রয়েছেন। এই কর্মশালায় আসলে আয়োডিনযুক্ত লবণের যে গুরুত্বসহ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে আয়োডিনযুক্ত লবণের অভাবে কিন্তু শিশুর যেমন শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়, পাশাপাশি যারা গর্ভবতী নারী রয়েছেন তাদেরও কিন্তু গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে আয়োডিনযুক্ত লবণ কিন্তু খুবই জরুরি। সে কারণেই সম্প্রতি সরকার একটি নতুন আইন করেছে, আয়োডিনযুক্ত লবণ আইন 2021। সেই আইনটি আসলে সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তো বক্তারা বলছেন যে আসলে বাংলাদেশে বিশেষ করে প্রাথমিক স্কুলে যাচ্ছেন এরকম শিক্ষার্থী প্রায় 40% কোমলমতি শিশু, তারা কিন্তু আয়োডিনের অভাবে ভুগছেন। তো সে কারণেই কিন্তু আসলে ভবিষ্যৎ প্রজন্মেও যাতে আয়োডিনযুক্ত লবণের ঘাটতি না থাকে, তাদের শরীরে তাদের বিকাশটা যেন ভালোভাবে হয়, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য বা সেটি নিশ্চিত করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনের বিষয়ে বলা হয়েছে যে সব ধরনের, বিশেষ করে মানুষ এবং প্রাণী, সব ধরনের প্রাণীর জন্যই আসলে যে লবণগুলো বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো প্রত্যেকটিতেই আসলে পর্যাপ্ত পরিমাণে আয়োডিনযুক্ত হতে হবে। সে বিষয়টি মাথায় রেখে আইনটি প্রণয়ন করা হয়েছে এবং এই বিষয়গুলো মনিটরিং করার জন্য 14 সদস্যের একটি কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়, যাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো, যে যারা লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বাজারজাতকারী প্রতিষ্ঠান রয়েছেন তারা তাদের যে বাজারজাতকৃত লবণে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন আছে কিনা সে বিষয়গুলো তারা কিন্তু মনিটরিং করবেন এবং সার্বক্ষণিক একটা নজরদারির আওতায় থাকবে। যদি কোনো প্রতিষ্ঠান এই তাদের উৎপাদিত লবণে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন না রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 3 বছরের সাজা এবং 15 লাখ টাকা জরিমানা বিধান কিন্তু রাখা হয়েছে। এছাড়া সরকার যে আসলে জাতীয় লবণ কমিটির সুপারিশ অনুযায়ী এখন থেকে কিন্তু এই আইনের আওতায় যারা উৎপাদন বা পরিশোধন বাজারজাত করতে চান তাদেরকে কিন্তু আসলে
নিবন্ধন নিতে হবে এবং নিবন্ধন যদি কেউ না করে সেক্ষেত্রে 2 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া প্যাকেট বা লেবেনবিহীন যে ভোজ্য তেল বা ভোজ্য লবণ বা অভোজ্য লবণ বিক্রি করলে 2 বছরের কারাদণ্ড এবং সেক্ষেত্রে 10 লাখ টাকা জরিমানার বিধানও কিন্তু এখানে রাখা হয়েছে। সুতরাং এছাড়া সরকার যদি চায় তাহলে যারা লবণ চাষি রয়েছেন তাদের আসলে প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু করতে পারে। সেক্ষেত্রে যদি সরকার চায় সেক্ষেত্রে লবণ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করতে পারে, যেখানে আসলে গবেষণার পাশাপাশি লবণ চাষি যারা রয়েছেন বা উৎপাদনকারী রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তারা দিতে পারবেন। সে বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করতে পারবেন সরকার সেই লবণ ইনস্টিটিউটের মাধ্যমে। তো এখানে বিসিকের চেয়ারম্যান এই মুহূর্তে কথা বলছেন, তিনি কিন্তু বলছেন যে বর্তমানে বাংলাদেশের প্রায় 70% পরিবার আয়োডিনযুক্ত লবণ খান। সে বিষয়টি সরকার নিশ্চিত করতে পেরেছে। 2025 সাল নাগাদ এটি প্রায় 90% উন্নীত করতে চান, সে কারণে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই মহাপরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু আসলে এই আইনটি প্রণয়ন করা হয়েছে এবং মন্ত্রণালয় বলছে যে এই আইনটি খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে এবং এই লক্ষ্যে কিন্তু যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের সাথে ইতিমধ্যে কিন্তু বৈঠক করেছে সরকার এবং তারা যাতে এই সরকার আইনের যে নির্দেশনা বা বিধিবিধানগুলো রয়েছে সেগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন করে সে বিষয়টি কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হবে এমনটি কিন্তু বলেছে। এছাড়া সরকার আরেকটি বিষয় বলছে যে যেহেতু যারা লবণ উৎপাদন করছেন বাজারজাত করছেন তাদের যদি একটি নির্দিষ্ট এলাকায় যদি বা নির্দিষ্ট জায়গা দেওয়া যায় বা শিল্পাঞ্চল স্থাপন করা যায় তাহলে কিন্তু মনিটরিং কার্যক্রমটা খুব সহজেই করা যেতে পারে। সে কারণেই মন্ত্রণালয় বলছে যে লবণ উৎপাদনের ক্ষেত্রে বা লবণ প্রক্রিয়াজাতকরণে একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হবে এবং খুব শীঘ্রই এ বিষয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। তবে একটি বিষয় তারা বলেছেন যে এই আয়োডিনযুক্ত যে লবণ সেগুলো বিক্রি না করলে যেমন উৎপাদক বা পরিশোধনকারী যারা রয়েছেন তাদেরকে জরিমানা বা তাদেরকে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু আসলে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে শাস্তির আওতায় পড়বেন না। কারণ হিসেবে বলছেন যে যদি উৎপাদক পর্যায় থেকে পর্যাপ্ত পরিমাণে আয়োডিনের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের কিন্তু আসলে করার কিছু থাকবে না। তো উৎপাদক পর্যায় থেকে নিশ্চিত করা হলে আয়োডিনের সেক্ষেত্রে খুচরা বিক্রেতারা সেই লবণগুলো বিক্রি করবে। তো মোটামুটি ইমা এই ছিল কর্মশালার সবশেষ তথ্য। রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শুভ খান। গ্লাসগো চুক্তি বাস্তবায়ন হলে বিশ্বে জলবায়ু পরিবর্তনের চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে কয়লার ব্যবহার বন্ধের পরিবর্তে বিশ্ব নেতারা এটি সীমিত করার অঙ্গীকার করলেও একে সম্মেলনের চমৎকার অর্জন হিসেবে অভিহিত করেন তিনি। অন্যদিকে কয়লা ব্যবহার বন্ধে ভারত ও চীনের আপত্তির বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। টানা 2 সপ্তাহের আলোচনার পর অবশেষে শনিবার পর্দা নামে COP26-এর। এরই মধ্যে সম্মেলনের শেষ দিনে সই হওয়া গ্লাসগো চুক্তি নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। চলছে সম্মেলনের সফলতা ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এবার এই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার এক সংবাদ সম্মেলনে COP26 নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তিনি। বলেন গ্লাসগো চুক্তির বাস্তবায়ন হলে বদলে যাবে গোটা পৃথিবীর চিত্র। কয়লা ব্যবহার বন্ধের পরিবর্তে বিশ্ব নেতারা এটি সীমিত করার অঙ্গীকার করলেও একে সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও দেখছেন তিনি। জলবায়ু সম্মেলনের শেষ দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছাতে পেরেছি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার বিষয়ে একমত হয়েছে প্রায় 200টি দেশ। এবারে সম্মেলনে অনেক অপ্রাপ্তি থাকলেও এটিকে মন্দের ভালো হিসেবে দেখছি আমি। চুক্তিগুলোর বাস্তবায়ন হলে গোটা পৃথিবীর চিত্রই বদলে যাবে। এদিকে কয়লা ব্যবহার বন্ধে ভারত ও চীনের আপত্তির বিষয়ে দেশ দুটির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মা। সম্মেলনে খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় ধাক্কা ছিল ভারত ও চীনের কয়লা ব্যবহার বন্ধে প্রতিশ্রুতি না দেওয়া। তবে আশার বিষয় বিশ্ব নেতারা কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার বিষয়ে সম্মত হওয়ায় বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার বিষয়ে আশাবাদী আমরা। এদিকে এবারের জলবায়ু সম্মেলন বিশ্ব নেতাদের আপোষের মধ্য দিয়ে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পরিবেশ
পরিবেশ মন্ত্রী বারবারা পম্পিলি। বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য অর্জনে বিশ্ব নেতারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। জিনিয়া শেখ, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আর ইংরেজি নববর্ষকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে গোটা সুইডেন। এবছর করোনা বিধিনিষেধ শিথিল থাকায় আলোকসজ্জার পাশাপাশি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দেশটিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে মোট জনসংখ্যার প্রায় 70% খ্রিস্ট ধর্মাবলম্বী। সাধারণত দেশটিতে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে উৎসবের আমেজ শুরু হয় নভেম্বর থেকেই। গেল বছর নানা রঙের বাহারি আলোকসজ্জায় সুসজ্জিত ছিল দেশটির রাজধানী স্টকহোম সহ অন্যান্য শহরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে করোনা বিধিনিষেধের কারণে অনেকটাই ভাটা পড়েছিল সেই আমেজ। এবছর জনসাধারণের চলাচলে খুব বেশি বিধিনিষেধ না থাকায় গোটা সুইডেন ফিরেছে তার চিরচেনা রূপে। সুইডেনে মোটামুটি অনেক বেশি লাইটিং করা হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এখানে রাত কখন আর দিন কখন। খুবই সাজানো গোছানো হয়েছে, স্পেশালি ক্রিসমাস উপলক্ষে। করোনার সেই ভয়টা আমাদের মধ্যে এখন আর সেইভাবে কাজ করছে না, যার কারণে একটু স্বস্তি এবং এজন্য ফ্যামিলি নিয়ে বের হওয়া। সুইডেনে এরই মধ্যে শুরু হয়েছে 65 বছরের বেশি বয়সী নাগরিকদের তৃতীয় ডোজ টিকা প্রদান। ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকেই স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। তবে নতুন করে ইউরোপে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সতর্ক সুইডেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। 50টির মধ্যে 10টি পিয়ারের পাইলিং শেষ। ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে। সরবরাহ বাড়ায় দেশে কমতে শুরু করেছে ভোগ্য পণ্যের দাম। সয়াবিন তেল লিটারে 2 টাকা আর চিনি কেজিতে কমেছে 5 টাকা। বেড়েছে ডালের দাম। এবং সংস্কারের কয়েক মাস না যেতেই মুন্সিগঞ্জের শহর রক্ষা বাঁধে ফাটল। বসানো হয়েছে বালু তোলার ড্রেজারের পাইপ। সিডর আঘাতের 14 বছরেও মেরামত হয়নি বিধ্বস্ত বাঁধ। এই ছিল সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।